আপনাদেরকে কিছু এদের কি বলবো, পুলিশ বলবো নাকি আওয়ামী লীগের নেতাকর্মী বলবো, এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার। যে কয়েকজনের বক্তব্য শোনাবো এবং সেই বক্তব্যগুলোর কারণ কি সে বিশ্লেষণটাও আপনাদেরকে বলার চেষ্টা করব। এই বক্তব্যের মধ্যে পুলিশের একেবারে টপ লেভেল যারা এখন কিনা আপনার মানে এই আওয়ামী লীগ সরকারের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, গত 15 বছর ধরে যারা বিভিন্ন জায়গায় স্ব ক্ষেত্র থেকে শেখ হাসিনাকে পাম্পিং করেছে এবং শেখ হাসিনাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। তো এদের মধ্যে আমরা চলুন শুরুতেই এই ঠান্ডা মাথার যে খুনিরা আছে পুলিশে, তাদের প্রথম জনের বক্তব্যটা শুনে আসি চলুন। এখানে আল্লাহর নাম আল্লাহ নিয়ে যাবে না, পুলিশ তার যে আইনি দায়িত্ব সেটি পালন করবে। যেখানে বিদ্যুৎ নয় তার বিহীন খাম্বা সেটি শোভা পাবে, সেই রকম জায়গায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত সেটি আমরা সফল হতে দেব না। যে কোনো দুর্যোগের বিরুদ্ধে জনগণের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সবসময় আইনগত দায়িত্ব পালন করেছে। সেই বঙ্গবন্ধুর জনগণের পুলিশ আমরা মনে করি আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী, অগণতান্ত্রিক কিংবা নিয়ম বহির্ভূত যে কোনো অপরাধ কর্ম সেটি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। সেটি করতে পারলেই বঙ্গবন্ধুর জনগণের পুলিশ সেটি হওয়া আমাদের সার্থক হবে। এটা হচ্ছে মনিরুল ইসলাম। আমরা তো আবার খুব শর্ট টাইম আপনার এই যে মেমোরি লুজার নেশন, তো এই কারণে মনিরুলকে অনেকেই হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু এটাকে সারা জীবন মনে রাখতে হবে। কারণ এই যে বর্তমানে এই যে ভাতের হোটেল মালিক হারুন আছে আপনার এই যে ডিবি অফিসে, হারুন কিন্তু নিজেও হি হিমসেলফ আপনার কি বলে করাপ্টেড পারসন এবং সে নিজেও খিলার, কিন্তু তার ব্যাপারে মানে এখন খুব বেশি কিছু বলা যাচ্ছে না, কারণ হচ্ছে তার ওই সুযোগটা নাই। তার সুযোগ থাকলে সে মনিরুলের চাইতে বা ওই ক্যাটাগরি মানুষ খুন গুম তারপরে অপহরণ এগুলো করেই যেত, কিন্তু সে পারছে না। কেন পারছে না সেটা আপনারা জানেন। তো মনিরুল ইসলাম হচ্ছে গিয়ে আপনার এই কি বলে বর্তমান সরকারের সবচেয়ে খারাপ সময়, যেটা বাংলাদেশের ইতিহাসের এই পর্যন্ত শেখ মুজিবের সময় যে গুম খুন মানুষ যেভাবে মানে মানে বিরোধী মত মানেই ধরে তাকে মেরে ফেলতে হবে রক্ষী বাহিনী দিয়ে, যেটা তৈরি করা হয়েছিল, তার পরের পর্বের এটা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর একটা সময় ছিল। 2014 নির্বাচনের ঠিক আগ মুহূর্ত থেকে 2022 এই যে ইউএস স্যাংশন যেটা 2021-এর শেষ দিকে দেয়া হলো, এই পর্যন্ত সময়ের সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে এর শরীরের প্রতি ফোঁটা রক্ত এর সাথে খুন জড়িত। তো মনিরুল ইসলামকে আপনার যখন কিনা ডিবি থেকে ট্রান্সফার করে আপনার সিআইডিতে পাঠানো হয়, এসবিতে পাঠানো হয়, তখন তাকে আমরা ভুলে গিয়েছি, কিন্তু তার আগ পর্যন্ত সে কি কি করেছে সেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এখন আবার নতুন করে তার যে বক্তব্য, সেই বক্তব্যে আপনারা যেটা দেখলেন সেটা কেন দিয়েছে, কারণ হচ্ছে আবার একটু সামনে আসতে চাচ্ছে। ধরুন হারুনকে এখানে আনার পরে সে তো অফসাইডে চলে গেছিল, আলোচনার বাইরে, তো সে আবার একটু আলোচনায় আসতে চায়, কিন্তু সে জানে যে তার ব্যাপারে সরকারের এবং মনিরুল ইসলামের কিন্তু ইউএস ভিসা কিন্তু ক্যান্সেল, সে কিন্তু যুক্তরাষ্ট্রে আসতে পারছে না। এটা আমার নিজের যতটুকু বিষয়। এর মাঝখানে আমি অনেক বিষয় নিয়ে হয়তো কথা বলতে পারতাম, অনেকে অনেকভাবে অনেক সময় বলে। আমার ফেসবুক, আমার নামে যে ফেক পেজগুলো আছে সেখানে অনেক সময় দেখি অনেক ধরনের গুজব ছড়ানো হয়, কিন্তু আমি একমাত্র ওন করি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা। এখানে আমি আমার নিজের মুখে যা বলবো আমি সেটার দায়িত্ব নেব। আমি যদি এখানে ভুল কিছু বলে থাকি সেটার দায়িত্ব আমি, আর সঠিক কিছু বললেও সেটা আমার ক্রেডিট। এখন আমি কখনো বলি না যে ওর ভিসা ক্যান্সেল, এর ভেতরে অনেকের ভিসাই ক্যান্সেল হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে যেহেতু কোনো তথ্য প্রমাণ কোনো কিছু নেই যে কারণে বলি না। গতকালকে একজনের ব্যাপারে শতভাগ মানে আমি ইউএস এই এন্ড থেকে না ওই এন্ড থেকে জেনেছি যে সাবেক যেই পুলিশ মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক, তার এবং তার পরিবারের কাউকেই ইউএস ভিসা দিচ্ছে না। তো এরকম ভাবে অনেককেই আপনার
অঘোষিতভাবে ভিসা দেওয়া হচ্ছে না, ক্যান্সেল করা হচ্ছে, সরাসরি কোনো কারণ বলা হচ্ছে না, কিন্তু ভিসা দেওয়া হচ্ছে না। আপনারা কিছুদিন আগে শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিচি সারা ভিসি, তাকেও কিন্তু আপনার এই ভিসা দেওয়া হয় নাই, কানাডাতেও ভিসা দেওয়া হয় নাই, এবং এর মাঝখানে তিনি অস্ট্রেলিয়াতে যেতে চেয়েছেন, সেখানেও সম্ভবত তাকে ভিসা দেওয়া হয় নাই। অতএব ভেতরে ভেতরে অনেককে ভিসা দেওয়া হচ্ছে না, এবং ওই কারণগুলোতেই এখন যে পুলিশের আচরণ সেটা পাল্টেছে। কিন্তু এই যে পুলিশের গেল সপ্তাহে যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামের আপনি ব্যানার থেকে শুরু করে তাদের বলার যে ধরন, বচন, ভঙ্গি, এগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, খুব উগ্র। আমরা আরেকজনের বক্তব্য শুনি, দেখেন এই একই ধরনের বক্তব্যই দিয়েছে। কেউ হুমকি ধামকি দিলে পরে বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভয় পেয়ে যাব, সেই পুলিশ এখন আর সেই পুলিশ, এই পুলিশ না। এই পুলিশ বাংলাদেশের সংবিধান মোতাবেক, বাংলাদেশের আইন মোতাবেক যে কোনো প্রকার অরাজকতা ঠেকানোর মতো, দমন করার মতো সক্ষমতা আমাদের আছে। এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা 71 সালে রেখেছি, এবং 12, 13, 14, 15, 16-তে রেখেছি, এখনো রেখে চলেছি এবং ভবিষ্যতে রেখে যাব। আচ্ছা, এই মানে আপনাকে একজন দর্শক হিসেবে যদি আমি প্রশ্ন করি, সে কি আওয়ামী লীগ না পুলিশের কর্মকর্তা, এটা কি আপনার বোঝার কোনো উপায় আছে? ওই যেই সভাটা হয়েছে, ওই সভার মধ্যে শুধুমাত্র ওই যে ধর 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 শিবির ধর, শিবির ধরে, ওই যে কি বলে না, এই স্লোগান মাঝে মধ্যে দেয়া ছাড়া ওই বক্তব্যে রাজনৈতিক সবকিছুই বলা হয়েছে। এখন আমরা আরো দুইজনের বক্তব্য শুনবো, তার আগে একটু বলে রাখি এই বক্তব্যগুলো দিচ্ছে কেন। এই বক্তব্যগুলো দেওয়ার কারণ হচ্ছে, ধরেন মনিরুল ইসলাম, এই মনিরুল ইসলামের সাথে আমার প্রফেশনাল কিছু সমস্যা ছিল। যেমন আমি 21-এর চোখের পক্ষ থেকে যদি বক্তব্য আনতে যেতাম ডিবি অফিসে, বা তখন বেনজি ছিল ডিএমপি কমিশনার, ওই সময়টাতে যেতাম, আমি জিনের বাচ্চা নিয়ে তাদের বক্তব্য চেয়েছিলাম যে মানুষকে এভাবে ফোন দিয়ে দিয়ে করছে, আপনারা চাইলেই তো ফোনটা ট্র্যাক করে তারপরে তাকে ধরতে পারেন। তো এই মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এভাবে হাতিয়ে নিচ্ছে, জিনের বাচ্চা সেজে কেন দিচ্ছে না, তারা আমাকে বক্তব্য দেবে না। আমি ডিবির অফিসের সামনে গিয়েছি ভিতরে যাওয়ার জন্য, আমাকে এখানে যারা ডিবি অফিসে সাংবাদিকতা করেন তারা জানেন ভালো, এখানে গিয়ে ফোনে আগে কথা বলতে হয়। তো আমাকে বলছে যে এই করবে না, আপনার ভেতরে যেতে দেবে না, কারণ হচ্ছে মনিরুল ভেতরে নাই। তো মনিরুল ভেতরে নাই, আমার ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই এই এটিএন বাংলার কি বলে ওর নাম, মাহমুদুর রহমান, এটিএন বাংলার, হ্যাঁ, ওই যে ও দেখবেন একটু কথা বলে এইভাবে, মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা, শুদ্ধ করে এখনো কথা বলতে পারেনি, কিন্তু বিশাল বড় ক্রাইম রিপোর্টার, বাংলাদেশের প্রচুর টাকা পয়সার মালিক, ডিবি, তারপরে পুলিশের এইসব লোকজনের মানে পা চাটার জন্য যা যা করা দরকার সবকিছু তারা চাটে। এবং এটিএন বাংলা আরেকটা আছে, এই যে আপনার কি বলে তসলিম, জিএন তসলিম। তো এই অনুষ্ঠানের মধ্যে জিএন তসলিম ছিল, তার ইনসার্ট দেখলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন অনুষ্ঠানের মধ্যে, আগলা তসলিম। তো আগলা তসলিম এই সবসময় পা চাটে এদের, আর এই মাহমুদুর রহমান, এরা পা চাটে। এবং কয়েকজন ক্রাইম রিপোর্টার আছে, আপনার এদের কাজই হচ্ছে পুলিশকে পা চেটে তদবির করা, এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসামি ধরানো, তারপরে ছাড়ানো, এগুলো এইসব তদবির তারা কাজ করে থাকে। তো মনিরুল থাকতে তাদের অবস্থা আরো ভালো ছিল, আমি জানি না হারুনের সাথে হয়তো একই রকম তৈরি করেছে। তো এই মাহমুদুর রহমান ঢুকলো, তো মাহমুদুর রহমান ঢুকেছে, তারা জিজ্ঞেস করলাম, সে বললো মনির ভাই আছে ভেতরে। তো সে গেল, আমার সাথে তার সাক্ষাৎ দিতে সমস্যা, এটা নিয়ে তার সাথে আমার মানে টেলিফোনে বেশ বাজে ধরনের হুমকি সে আমাকে দিয়েছিল। তারপরে তাকে আবার সেনাবাহিনীর এক অফিসারকে দিয়ে একটা বাম্বু দেওয়া হয়েছিল, তারপরে সোজা। যাক, এই পর্যন্ত তার সাথে আমার যে প্রফেশনাল সমস্যাগুলো ছিল। তো ওই সময়টাতে এই যারা পুলিশের বিভিন্ন জায়গায় ছিলেন, তাদের অনেকেই কিন্তু এখন হয়তোবা তারা সিনে নাই, কিন্তু তারা কিন্তু ইউএস এর যে নজরদারি সেটার ভেতরেই আছেন। তো এই মনিরুল ইসলাম এই বক্তব্যগুলো যখন এই মুহূর্তে দিচ্ছে, সেটার সাথে আগের তার যে বক্তব্য সেটা কিন্তু আপনি মেলাতে পারবেন না। আগে সে যখন কথা বলতো খুব চুপচাপ, সবসময় সে মনে কথা মানে ঠান্ডা মাথা, একদম ভাজা মাছ উল্টায় খেতে পারে না, এই টাইপের একজন অফিসার। কিন্তু সে ঠান্ডা মাথায় হাসি দিয়ে, মুচকি হাসি দিয়ে মানুষ খুন করে ফেলতে পারে, এই ধরনের একজন অমানুষ সে। তো এই অমানুষ কথা বলার দরকার নাই, তো সে তো এইভাবে হাসি দিয়ে দিয়েই শেষ কাজ ছাড়তো। কিন্তু এখন কেন কথা বলতে হচ্ছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সব বুঝে যাবেন।
এর কারণ হচ্ছে এখন তারা আগের মতো আর সেই কাজ করতে পারছে না। মনিরুল আগে কাজ করে শেখ হাসিনাকে খুশি রাখতো, কিন্তু এখন আর সেই কাজ করে খুশি করা যাচ্ছে না। কারণ কি, এখন গুলি করা যায় না, গুম করা যায় না, খুন করা যায় না। এসব কারণেই তাদেরকে এখন কথা বলে তারপরে রাজনৈতিক নেতাদের মতো চাপাবাজি করে তারপর শেখ হাসিনাকে শোনাতে হচ্ছে যে আমরা আছে। মনিরুল সহ পুলিশের এই উপরে মেহেদি, তারপরে এই যে ডিএমপি বর্তমান কমিশনার, আরো যা যা আছে, তাদেরকে বলবো একটা মানুষকে গুম করে দেখাও। তোমাদের অক্টোবরের মধ্যে এই চেহারা সবকিছু পাল্টায় যাবে। যা যা হচ্ছে, আমার নিজের কথা জানা দরকার বা কোনো রাজনৈতিক বিশ্লেষকের কথা আপনাদের শোনার দরকার নাই, বোঝার দরকার নাই। শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছে, আওয়ামী লীগের লোকজন যে বক্তব্য দিচ্ছে, সেটাতে পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার কোনো ধরনের নেগোসিয়েশন এখন পর্যন্ত হয় নাই, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে পলিসি কোথাও অ্যাপ্লাই করে, সেটা তারা অনেক ব্যাকগ্রাউন্ড চেক করে, স্টাডি করে তারপরে তারা সেই জায়গায় আসে। এত দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে আসবে এই সুযোগ নেই। এবং এটা আপনারা অক্টোবরের 30 তারিখের মধ্যে সবাই বুঝে যাবেন যে কি কি হচ্ছে, কি কি পাল্টাচ্ছে। এই যে পুলিশের এখন যারা বক্তব্যগুলো দিচ্ছে, তাদেরকে আপনারা এই জায়গায় পাবেন না। এবং এই বক্তব্য দেওয়ার সবচেয়ে বড় কারণ যেটা, আপনাকে যদি আমি বলি, আপনি মনিরুল ইসলামের জায়গায় হলে, আপনি হারুনের জায়গায় হলে, আপনি বর্তমান আইজিপির জায়গায় হলে আপনি কি করতেন বলেন? কারণ শেখ হাসিনা যাওয়ার পরে, যাওয়ার দরকার নাই, শেখ হাসিনা ইনশাল্লাহ অক্টোবরের মধ্যেই সেই ঘোষণা আপনারা শুনবেন। শেখ হাসিনা যদি খালি বলে যে তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছি বা একটা নিরপেক্ষ বা আমি সরে যাচ্ছি আরেকজন আসছে, এটা বলার পর পাছার চামড়া একটারও থাকবে না। যেই কারণে তারা এখন যেইভাবেই হোক সাহস দিয়ে দিয়ে পুলিশের যারা জুনিয়র অফিসার, মিড লেভেলের অফিসার, তাদের সমানের অফিসার যারা চুপ থাকে, তাদেরকে সাহস দেওয়ার জন্য এই কাজগুলো করছে। এটা ছাড়া তাদের দ্বিতীয় কোনো অপশন নাই, সেই অপশন তারা রাখে নাই। কারণ গত 15 বছরে তারা, বিশেষ করে শেষ 10 বছরে 14 নির্বাচনের আগে থেকে এই পর্যন্ত যে পরিমাণে অপকর্ম তারা করেছে, যে পরিমাণে লুটপাট যা যা করেছে, এবং তারা যে চুপ থেকে ওই সরকার পতনের আগে বা পরে তারা যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা যেসব দেশে তারা টাকা পয়সা পাঠিয়েছে, সেটা করবে সেই সুযোগটাও কিন্তু তাদের নাই। কারণ এখানেও তাদের টাকা পয়সায় যে গত সপ্তাহে আপনারা শুনেছেন যে সিঙ্গাপুরে একটা অভিযান হয়েছে সেখানকার ইন্টেলিজেন্সের পক্ষ থেকে, সেখানে প্রায় $1.2 বিলিয়ন সম্পদ তারা জব্দ করেছে। সেগুলো সব শুনছি বেনজির আহমেদের। আমি জানি না সত্য কি মিথ্যা, বেনজির আহমেদ শুনেছি যে সিঙ্গাপুরে গ্রেপ্তারও হয়েছে। এখন এই যে কাজগুলো হচ্ছে, এগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন ছাড়া হচ্ছে বলে আমি মনে করি না। অতএব পশ্চিমা দেশ বা ডেভেলপ যে কোনো দেশের মধ্যে তাদের জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছে। এখন তাদের অপশন একটাই, সেটা হচ্ছে দেশে থাকতে হবে, মারধর খুন এগুলো করে তারপর তারা থাকবে। এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত সেই চেষ্টাটাই করছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায়, আপনি ওই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আর চীনের বিশেষ দূত আর ভারতের এই ইয়ের কাছে, মোদি পরকীয়া স্বামীর কাছে ওই লোকজন পাঠায় তো লাভ হবে না। আমেরিকা চাইলে যেটা চাবে সেটা দিতে হবে, এবং শেখ হাসিনা কিন্তু সেটা স্বীকারও করেছে। পুলিশের এই বক্তব্য শুনে কারো কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। পুলিশ যেদিন সরাসরি যে রাবার বুলেট, টিয়ার গ্যাস টেস্ট এসব না, পুলিশ যেদিন সরাসরি আপনাকে মিছিলে গুলি করবে, একদম আগে যে গুলিগুলো করতে একদম সামনে থেকে মিছিলের মধ্যে গুলি করছে, সেটা যতদিন শুরু করতে না পারছে, যতদিন গুম করতে না পারছে, যতদিন খুন করতে না পারছে, ততদিন মনে করবেন যে পুলিশ মোরালি তারা ডাউন, এবং সেইখান থেকে তাদের ওঠার সুযোগ নাই। যে কারণে এখন চাপাবাজি করে কিছুটা চাঙ্গা রাখার চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজনকে। পরিস্থিতি, কারো বক্তব্য আমার কাছে অনেক মানুষ জিজ্ঞেস করে, ভাই অবস্থা কি। আমি তো আবার উইন সিচুয়েশনে আছি। আমি আওয়ামী লীগ যদি এবার থেকেও যায়, আমি দীর্ঘদিন ধরে ভারতের ব্যাপারে যেটা করছি, ভারতের সেটা আপনার সামনে চলে আসবে। আর থাকার ইনশাল্লাহ আমি বিশ্বাস করি কোনো সুযোগ নাই। সো তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। অতএব আমাকে যারা জিজ্ঞেস করে অবস্থা কি, আমি তাদেরকে এতটুকুই শুধু সবাইকে একটা কথাই বলি যে যারা এতদিন ধরে এত অপকর্ম, এত মানুষের উপর নির্যাতন করেছে, সেই অবস্থা থেকে তাদের তো পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই।
এই ধরনের ছোটখাটো কিছু ঘটনা নির্বাচনের আগে হয়তো আরো কিছু তৎপরতা তাদের দেখা যাবে, কিন্তু ফাইনালি যেই অ্যাচিভমেন্টের জন্য তারা কথাবার্তা বলছে, লড়ছে এবং এই যে হুমকি ধমকি দিচ্ছে, সেটা কাজ হবে না। এবং এটা মোটামুটি বিএনপি বলেন, বিরোধী দল বলেন, আওয়ামী লীগ বলেন, এদের যারা উপর লেভেলের যেসব নেতাকর্মী আছে তারা সবাই কিন্তু জানে। শেখ হাসিনা গত এক সপ্তাহ আগেও যে বক্তব্য দিয়েছে সেটা তো স্পষ্ট যে আমেরিকা, সেই সেন্ট মার্টিন বলছে, একবার বলছে বঙ্গোপসাগর, এসব বলছে না, এগুলো কি কারণে আমাদের ওটা জানার দরকার নাই, কিন্তু আমেরিকা তাকে চায় না, সেটা সে এই গত এক সপ্তাহ আগেও পরিষ্কার করেছে। এখন প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক ফিরে পাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ঐতিহাসিক 5 আগস্ট দুপুর 1:30টার দিকে আইএসপিআর থেকে বার্তা আসে দুপুর 2টায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সবার চোখ টিভির দিকে 2টা পেরিয়ে যায়। আইএসপিআর আবার জানায় সেনাপ্রধান বিকেলে 3টায় ভাষণ দেবেন। আগের দিনেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কারফিউ উপেক্ষা করে শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবিতে লং মার্চ তো ঢাকা কর্মসূচিতে উত্তাল দেশ। সকাল 11টার পর থেকে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। ছাত্র জনতার গন্তব্য কড়া নিরাপত্তা বেষ্টিত গণভবন, সারা দেশে উৎকণ্ঠা, ব্যাপক রক্তপাতের আশঙ্কা, অবশেষে স্বস্তির খবর। বিকাল 4টার দিকে সেনাপ্রধান জেনারেল প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বললেন, আমাদের সহযোগিতা করেন, কথা দিচ্ছি প্রতিটা হত্যার বিচার হবে, আশাহত হবেন না, আমরা দায়িত্ব নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এটা বলেছিল সেনাপ্রধান। আপনাদের কি মনে আছে? আমি আশা করব তো আপনাদের মনে আছে। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন, সব দাবি পূরণ হবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয় ওনার সাথে কথা বলবো, তার সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আজ 21 নভেম্বর পালিত হতে যাচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম এই দিবসটি পালন করা হচ্ছে। দিবসটিতে 5 আগস্ট ও তারপরে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী সার্বিকভাবে সশস্ত্র বাহিনীর জনগণের পক্ষে অবস্থান নিয়ে প্রশংসনীয় ভূমিকার বিষয়ে সচেতন মহল স্মরণ করেছে।